নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বিকেল 6টা বাজতে না বাজতেই টেলিভিশনের পর্দায় ভেসে উঠল নানা রকম রঙিন রঙিন গ্রাফ, নিখুঁত হিসেব, জেলাওয়ারি তথ্য, কোন দল ঠিক কটা আসন পাবে, সব যেন আগে থেকেই তৈরি ছিল। কিন্তু বন্ধুরা, একটু থামুন। ভোট শেষ হয়েছে মাত্র কয়েক মিনিট আগে। লক্ষ লক্ষ ভোটার তখনও বুথ থেকে বেরোচ্ছেন, গণনা শুরু হয়নি। তাহলে এই নিখুঁত তথ্য ঠিক এলোই বা কোথা থেকে? এই প্রশ্নটাই আজকের ভিডিওর কিন্তু মূল কেন্দ্রবিন্দু। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন নিয়ে, কথা বলবো সেই সমস্ত এক্সিট পোলের তামাশা নিয়ে যা প্রতিবার আমাদেরকে অর্থাৎ সাধারণ মানুষদেরকে বোকা বানায় এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। কথা বলবো তৃণমূলের শক্তি নিয়ে, কথা বলবো বিজেপির দুর্বলতা নিয়ে এবং বাম কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে। আর সবশেষে বলবো এই আসল প্রশ্নের উত্তর, 2026 সালে পশ্চিমবঙ্গের মসনদে কে বসবে। কিন্তু সেটা জানার আগে আপনাকে জানতে হবে একটা বড় মিথ্যার কথা, যে মিথ্যাটা প্রতিটি নির্বাচনের আগেই আপনার সামনে পরিবেশন করা হয় প্রাইম টাইম নিউজের মোড়কে। আজকের ভিডিওটা শুধু একটা নির্বাচনী বিশ্লেষণ নয়, এটা একটা অনুসন্ধান, একটা চেষ্টা সেই সত্যকে খুঁজে বার করার, যেটা অনেক সময় প্রাইম টাইম নিউজ চ্যানেলের চিৎকারের আড়ালে একেবারে হারিয়ে যায়। পশ্চিমবঙ্গ এই রাজ্যটা শুধু ভারতের একটা প্রদেশ নয়, এটা একটা রাজনৈতিক পরীক্ষাগার। এখানে বামফ্রন্ট 34 বছর ধরে রাজত্ব করেছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অপ্রতিরোধ্য শক্তিকে উপড়ে ফেলে 2011 সালে ক্ষমতায় এসেছেন। এখানে 2019 সালে বিজেপি 18টা লোকসভা আসন জিতে সবাইকে একেবারে চমকে দিয়েছিল। আর এখানেই 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিজেপির হাওয়াকে থামিয়ে দিয়ে 213টা আসন কিন্তু পেয়ে গেছিলেন। এই রাজ্যের রাজনীতি কখনো সরল রেখায় কিন্তু একেবারেই যায় না। এখানে প্রতিটা ভোট কিন্তু এক একটা গল্প, প্রতিটা বুথ এক একটা যুদ্ধক্ষেত্র। তাহলে 2026 সালে ঠিক কি হবে? চলুন বন্ধুরা, শুরু করি একদম গোড়া থেকে। শুরু করি সেই প্রশ্ন দিয়ে যেটা আপনি হয়তো কখনো সরাসরি জিজ্ঞেস করেননি, কিন্তু মনের কোথাও সন্দেহ ছিলই। এক্সিট পোল কি আদৌ সত্যি হয়? ধরুন আপনি একজন সাংবাদিক, আপনাকে বলা হলো আজ বিকেল 6টায় পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্রের ফলাফলের একটা পূর্বাভাস দিতে হবে। জেলাওয়ারি তথ্য থাকতে হবে, গ্রাফিক্স থাকতে হবে, প্রতিটি দলের সম্ভাব্য আসন সংখ্যাও থাকতে হবে। ভোট শেষ হবে কিন্তু ঠিক বিকেল 5টায়, মানে আপনার হাতে সময় মাত্র 60টা মিনিট। এখন বলুন, এটা কি সম্ভব? একটু ভাবুন বন্ধুরা, পশ্চিমবঙ্গে মোট ভোট কেন্দ্র আছে প্রায় 78,000। প্রতিটি কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করতে হবে, সেই তথ্য যাচাইও করতে হবে, তারপর জেলাওয়ারি বিশ্লেষণ করতে হবে, তারপরে গ্রাফিক্স ডিজাইন করতে হবে, তারপর সেটা টেলিভিশনে সম্প্রচার করতে হবে 60 মিনিটে। না বন্ধুরা, এটা তো কখনোই সম্ভব নয়। তাহলে ওই বিকেল 6টার তথ্য ঠিক কোথা থেকে আসে? ওই তথ্য তৈরি হয় অনেক আগেই। বিশেষজ্ঞরা বলছেন বিকেল 6টায় যে এক্সিট পোলের ফলাফল দেখানো হয় সেটা আসলে দুপুর 12টা বা তার আগের তথ্যের উপর ভিত্তি করে তৈরি। মানে যখন মোট ভোটের সম্ভবত 30 থেকে 40% ভোট পড়েছে, বাকি 60 থেকে 70% ভোটারের মতামত তখনও অজানা। এই অর্ধেক তথ্যের উপর ভিত্তি করে একটা নিখুঁত পূর্বাভাস দেওয়া হচ্ছে, আর সেটাই পরিবেশন করা হচ্ছে চকচকে গ্রাফিক্সে, উত্তেজিত উপস্থাপকের কণ্ঠে। এটা কি বিশ্লেষণ নাকি নিছকই একটা তামাশা? বন্ধুরা, সবার প্রথমে আসি প্রযুক্তিগত বাস্তবতা নিয়ে। আর একটু গভীরে যাই। ধরুন সত্যি কেউ বিকেল 5টার পরে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করা শুরু করলো, তারপর কি করতে হবে? প্রথমে ডেটা সংগ্রহ, 78,000 বুথ থেকে তথ্য আসবে ফোনে, হোয়াটসঅ্যাপে, ইমেলে, সেই তথ্য একত্রিত করতে হবে। দ্বিতীয়ত ডেটাকে যাচাই করতে হবে, কোনো বুথের তথ্য ভুল এলে সেটা ঠিক করতে হবে। তৃতীয়ত বিশ্লেষণ, কোন এলাকায় কোন দল এগিয়ে থাকবে তার প্রবণতা সেইটা বের করতে হবে। চতুর্থত কি না, ভিজুয়ালাইজেশন, জেলা ভিত্তিক মানচিত্র, পাই চার্ট, বার গ্রাফ, এই সব কিছু তৈরি করতে হবে। পঞ্চমত আসবে সম্প্রচার, স্টুডিওতে সেটআপ, লাইভ টেলিকাস্ট।
এই পুরো প্রক্রিয়াটা ন্যূনতম 5 থেকে 6 ঘন্টার কাজ। এর কিন্তু কোনো শর্টকাট নেই। তাহলে বিকেল 6টার নিখুঁত ফলাফল ঠিক কিভাবে সম্ভব? একেবারেই সম্ভব নয় সহজ কথায়। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ভাবুন, টেলিভিশন চ্যানেলগুলো আসলে কি বিক্রি করে? খবর? একদমই নয়। তারা বিক্রি করে দর্শক। বিজ্ঞাপনদাতারা টাকা দেয় দর্শক সংখ্যার বিপরীতে। নির্বাচনের রাতে সবচেয়ে বেশি দর্শক থাকে। সেই রাতে যত বেশি এক্সক্লুসিভ তথ্য দেওয়া হবে, তত বেশি দর্শক আটকে থাকবে, তত বেশি বিজ্ঞাপন আসবে। তাই বন্ধুরা, এক্সিট পোল হচ্ছে একটা প্রতিযোগিতা। কে আগে দিতে পারে, কার গ্রাফিক্স বেশি চকচকে, কার উপস্থাপক বেশি উত্তেজিত। সত্যিই কিনা সেটা পরের প্রশ্ন। এবং এই প্রতিযোগিতায় সত্যের চেয়ে গতি বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এরপরে আমরা একটু ইতিহাস ঘাঁটি, একটু পেছনের দিকে তাকাই। 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কথা মনে আছে আপনাদের? বেশিরভাগ এক্সিট পোল বলেছিল বিজেপি 110 থেকে 120টি আসন পাবে। কেউ কেউ বলেছিল আরো বেশি। সরকার গঠন নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ফলাফল কি হয়েছিল? তৃণমূল পেয়েছিল 213টি আসন, বিজেপি পেয়েছিল 77টি আসন। ফারাকটা দেখুন, এক্সিট পোল বলেছিল বিজেপি পাবে 110 থেকে 120টি, আসলে পেয়েছিল 77টি, মানে প্রায় 35 থেকে 45টি আসনের ভুল পূর্বাভাস ছিল। এটাকে কি বিশ্লেষণ বলা যায়, নাকি এটা একটা আন্দাজ? এবং শুধু 2021 সাল নয়, 2019-এর লোকসভা নির্বাচনেও এক্সিট পোলের ভুলের ইতিহাস আছে। বিভিন্ন রাজ্যে বারবার এই ভুল হয়েছে। তাহলে বন্ধুরা, মানুষ কেন এই এক্সিট পোলকে বিশ্বাস করে? কারণ এটা চকচকে, এটা আত্মবিশ্বাসী কণ্ঠে বলা হয়, আর এটায় রঙিন রঙিন গ্রাফ থাকে। আর মানুষ স্বভাবতই নিশ্চিত উত্তর পছন্দ করে অনিশ্চয়তার চেয়ে। কিন্তু বন্ধুরা, সেই নিশ্চয়তা যখন মিথ্যা হয় তখন কি হয়? তখন আমরা বলি এবার ফলাফল অপ্রত্যাশিত হয়ে গেছে। আসলে ফলাফল অপ্রত্যাশিত হয়নি, এক্সিট পোলটাই কিন্তু একেবারে ভুল ছিল। তাহলে এক্সিট পোল কি সম্পূর্ণ বাতিল করে দেওয়া উচিত? একদমই নয়। কিন্তু এক্সিট পোলকে দেখতে হবে একটা সাধারণ নির্দেশনা হিসেবে, নিখুঁত পূর্বাভাস হিসেবে কিন্তু একদমই নয়। সত্যিকারের বিশ্লেষণ করতে হলে দেখতে হবে মাঠের বাস্তবতা কি, পুলিশ প্রশাসনের আচরণ কেমন, সাধারণ মানুষের মেজাজ কি, ভোটারদের সংখ্যা ঠিক কেমন এসেছেন, কোন এলাকায় কোন ইস্যু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলি মিলিয়ে যে বিশ্লেষণ হয় সেটাই হচ্ছে আসল বিশ্লেষণ। আর সেই বিশ্লেষণই আজ আমরা কিন্তু করতে বসেছি। চলুন এবার যাই মূল প্রশ্নে। পশ্চিমবঙ্গের মাঠের রাজনীতিতে আসলে কি চলছে? রাজনীতিতে একটা কথা আছে, অ্যান্টি ইনকামবেন্সি, মানে যে দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে মানুষ তার উপরে বিরক্ত হয়ে পড়ে, পরিবর্তন চায়। বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল। 2011 সালে মানুষ পরিবর্তন চেয়েছিল এবং পেয়েও ছিল। তাহলে প্রশ্ন হলো, তৃণমূল এখন 15 বছর ক্ষমতায়, ওই 2011 সালের মতো পরিবর্তনের হাওয়া তো দেখাই যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এর উত্তর লুকিয়ে আছে তৃণমূলের কিছু চতুর রাজনৈতিক কৌশলে। লক্ষ্মীর ভান্ডার একটি রাজনৈতিক মাস্টার স্ট্রোক। লক্ষ্মীর ভান্ডার এই 3টি শব্দ পশ্চিমবঙ্গের রাজনীতিকে বদলে দিয়েছে। এই প্রকল্পের আওতায় সাধারণ বর্গের মহিলারা মাসে 1000 টাকা, যেটা বেড়ে বর্তমানে 1500 টাকা, এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে 1200 টাকা, যেটা বেড়ে বর্তমানে 17 টাকা হয়েছে, সরাসরি নিজেদের হাতে পাচ্ছেন। এটা শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে এই টাকার তাৎপর্য কিন্তু একেবারে বিশাল। একজন গ্রামের মহিলার কথা ভাবুন, সংসার চালাতে গিয়ে প্রতিদিন টানাটানি, হয়তো স্বামী অসুস্থ, সেই পরিবারে মাসের শুরুতেই 1500 টাকা আসছে সরকারের কাছ থেকে। কোনো দালাল নেই, কোনো মাঝখানের লোক নেই, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এই মহিলা কি সরকার বদলাতে চাইবে? সম্ভবত নয়। এবং মনে রাখুন, পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু মহিলা। এই বিশাল ভোটার গোষ্ঠীকে তৃণমূল সরাসরি নিজের দিকে টেনে রেখেছেন একটি প্রকল্পের মাধ্যমে। এটাকে বলা হয় ওয়েলফেয়ার পলিটিক্স। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়েলফেয়ার পলিটিক্সে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এরপরে স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা বলি।
আগে পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়তেন তাহলে ঠিক কি হতো? হয় গ্রামের কোনো অযোগ্য ডাক্তারের কাছে যেতেন, নয়তো শহরের বড় হাসপাতালে গিয়ে পাহাড় সমান বিল দেখে ঘাবড়ে যেতেন। স্বাস্থ্যসাথী এসে বলল প্রতি বছরে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু বিনামূল্যে চিকিৎসা। এই একটা সুবিধা কতটা বদলে দিয়েছে পরিস্থিতি সেটা তখনই কিন্তু আপনি বুঝবেন যখন স্বাস্থ্য সংকট একটি পরিবারকে ঠিক কিভাবে শেষ করে দিতে পারে সেটা আপনি স্বচক্ষে দেখবেন। একজন পরিবারের কর্তার হার্টের অপারেশন হবে, আগে মানুষ জমি বেচতেন, গহনা বেচতেন, সুদে টাকা ধার করতেন। এখন স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই বিলটা কিন্তু সরকার দিচ্ছে। এই পরিবারটা কি কখনো অন্য দলকে ভোট দিতে পারে? কন্যাশ্রী প্রকল্প জাতিসংঘের পুরস্কার পেয়েছে। এটা শুধুমাত্র একটা প্রকল্প নয়, এটা পশ্চিমবঙ্গের মেয়েদের স্কুল ছুটের হার কমিয়েছে, বাল্যবিবাহ রোধ করেছে। এই প্রকল্পের সুবিধাভোগী মেয়েরা কিন্তু আজ বড় হয়েছে, অনেকে এখন ভোটার। এই ভোটাররা জানে যে কন্যাশ্রীর টাকায় তারা স্কুলে থাকতে পেরেছে। এই কৃতজ্ঞতাটাই কিন্তু রাজনৈতিক পুঞ্জিতে পরিণত হয়। বিজেপির নেতারা প্রায় বলেন পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে, উন্নয়ন হয়নি, কিন্তু মাঠের বাস্তবতা বন্ধুরা অনেকটাই আলাদা। গত 10 বছরে পশ্চিমবঙ্গের গ্রামীণ রাস্তার অবস্থা নিঃসন্দেহে ভালো হয়েছে। প্রত্যন্ত গ্রামেও পাকা রাস্তা গেছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বেড়েছে, স্কুলে মিড ডে মিলের মানের উন্নয়ন হয়েছে। এগুলো কিন্তু খবর নয়, কিন্তু যে কৃষকের গ্রাম থেকে বাজার যাওয়ার রাস্তাটা কাদায় ভরা ছিল আর এখন পাকা হয়েছে, সেই কৃষকের কাছে কিন্তু এটাই উন্নয়ন। উন্নয়নের সংজ্ঞা শুধু মেট্রো বা এক্সপ্রেস ওয়েতে নয়, গ্রামের মানুষের জন্য উন্নয়ন মানে তার দৈনন্দিন জীবনটা ঠিক কতটা সহজ হয়েছে। তৃণমূল কংগ্রেসের শক্তির একটা বড় উৎস হলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি একটি অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব, হাওয়াই চটি, সাদা শাড়ি, সাধারণ চেহারা, কিন্তু এই সরলতার মধ্যে একটা অসাধারণ শক্তি আছে। মানুষ তাকে দিদি বলে ডাকে। এই সম্পর্কটা শুধুমাত্র রাজনৈতিক নয়, এটা কিন্তু মানবিকও। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার গ্রামাঞ্চলে মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে। এই বিশ্বাস তৈরি করতে দশকের পর দশক লেগেছে। 1948 সালে তরুণী মমতা যখন প্রথম রাজনীতিতে এসেছিলেন, তখন থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ যাত্রায় মানুষ তাকে লড়তে দেখেছেন। সেই লড়াইয়ের বিশ্বাসযোগ্যতা কিন্তু একটা বড় রাজনৈতিক সম্পদ। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে 18টি আসন পেয়েছিল, ভোটের হিসাবে ছিল প্রায় 40%। সেই সময় মনে হয়েছিল বিজেপি পশ্চিমবঙ্গে একটা বড় শক্তি হয়ে উঠছে। 2021 সালের বিধানসভায় তারা হয়তো সরকার গড়বেই গড়বে, কিন্তু 2021 সালে ঠিক কি হলো? বিজেপি পেল মাত্র 77টি আসন, ভোটের হিসাব কমে গেল। কেন এই পতন? কি এমন হলো যে 2019 থেকে 2021-এর মধ্যে? এই প্রশ্নের উত্তর বুঝতে পারলেই বোঝা যাবে 2026 সালে বিজেপির সম্ভাবনা ঠিক কতটুকুই। একটা সত্যি কথা বলি, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবর্তন এনেছিল সেটা একটা বড় গণ আন্দোলনের ফলে এসেছিল। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন সারা বাংলার মানুষকে নাড়া দিয়েছিল। বামফ্রন্টের বিরুদ্ধে একটা তীব্র অনুভূতি তৈরি হয়েছিল। বিজেপির ক্ষেত্রে গত 5 বছরে কি তেমন কোনো বড় গণ আন্দোলন হয়েছে? একেবারেই নয়। কোনো সিঙ্গুর নেই, কোনো নন্দীগ্রাম নেই, বিজেপির পক্ষে কোনো একটা বড় ইস্যু নেই যেটা মানুষকে রাস্তায় নামিয়েছে এবং সেই ঢেউ বিজেপির পালে লেগেছে। এই অনুপস্থিতি বিজেপির কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা। বিজেপির ভেতরে একটা দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। আদি বিজেপি মানে যারা বছরের পর বছর ধরে দলটাকে গড়ে তুলেছেন, মাঠে কাজ করেছেন, আর নব্য বিজেপি অর্থাৎ যারা তৃণমূল বা বাম থেকে এসে বিজেপিতে যোগ দিয়েছেন। এই দুই গোষ্ঠীর মধ্যে স্বাভাবিকভাবেই কিন্তু টেনশন আছে। আজই বিজেপির নেতারা মনে করেন তারা দীর্ঘদিন পরিশ্রম করছেন, কিন্তু সুযোগ পাচ্ছেন নবাগতরা। আর বন্ধুরা, নতুন আগতদের দলের প্রতি আনুগত্য কতটা সেটাও কিন্তু প্রশ্নের বিষয়। বিজেপির মধ্যে এই কোন্দল সাংগঠনিক দুর্বলতা তৈরি করেছে। বুথ স্তরে কাজ করার যে ক্ষমতা তৃণমূলের আছে সেটা কিন্তু বিজেপিরই নেই। এরপরে আসি বিজেপির হিন্দুত্বের রাজনীতি। বিজেপির রাজনীতির একটা বড় অংশ হলো হিন্দুত্বের আবেদন, হিন্দু ভোটারদের একত্রিত করা, সংখ্যালঘু বিরোধী মনোভাব তৈরি করা।
এই কৌশল কোথাও কাজ করে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এই ইস্যুটা কিন্তু এতটা কাজ করে না। পশ্চিমবঙ্গে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় 27 থেকে 30%। এই বিশাল ভোটার গোষ্ঠী যত বিজেপির হিন্দুত্বের রাজনীতিতে বিরক্ত হচ্ছে, তত বেশি সংহত হচ্ছে তৃণমূলের পেছনে। মানে বিজেপি যত বেশি হিন্দুত্বের কার্ড খেলছে, তত বেশি মুসলিম ভোট তৃণমূলের দিকে যাচ্ছে। এই একত্রিত মুসলিম ভোট অনেক আসনে সরাসরি ফল কিন্তু একেবারে বদলে দিতে পারে। এরপরে আসি বন্ধুরা কেন্দ্রীয় নেতৃত্বের সীমাবদ্ধতা নিয়ে। বিজেপির কেন্দ্রীয় নেতারা অমিত শাহ, নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে 2021 সালে অনেক সময় দিয়েছেন, অনেক জনসভা করেছেন, কিন্তু বন্ধুরা জনসভায় ভিড় মানে ভোট নয়। পশ্চিমবঙ্গের মানুষ মোদীর নাম শোনে, তার ভাষণ শোনে, কিন্তু ভোট দেওয়ার সময় ভাবে তাদের নিজেদের রাজ্যের কথা, তাদের গ্রামের রাস্তার কথা, তাদের মেয়ের কন্যাশ্রীর কথা, তাদের স্ত্রীর লক্ষ্মী ভান্ডারের কথা। কেন্দ্রীয় করিশ্মা রাজ্যের রাজনীতিতে সবসময় কিন্তু কাজ করে না। এরপরে আসি বন্ধুরা বামেদের পুনরুত্থান, এটা বাস্তবতা নাকি মরীচিকা? বামপন্থীরা 2011 সাল থেকে ক্রমাগত পিছিয়ে পড়েছে। 2021 সালের নির্বাচনে বামফ্রন্ট একটি আসনও পায়নি, কিন্তু 2026 সালে পরিস্থিতি কি বদলাতে পারে? বিশেষজ্ঞরা বলছেন বামেদের ভোটের হিসাব 2 থেকে 3% কিন্তু বাড়তে পারে। এই বাড়তি ভোট ঠিক কোথা থেকে আসবে? মূলত সেই মমতা বিরোধী ভোটারদের কাছ থেকে যারা বিজেপিকে বিকল্প মনে করেন না, কিন্তু তৃণমূলকেও চান না। এই ভোট বিজেপির জন্য কিন্তু যথেষ্ট ক্ষতিকর, কারণ যে ভোট আগে বিজেপিতে যেত সেটা এখন বামে যাচ্ছে। কিন্তু বামেরা কি আসন পাবে? হয়তো 2-3টি পাওয়ার সম্ভাবনাও রয়েছে, এর বেশি পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এরপরে আসি বন্ধুরা কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। কংগ্রেস পশ্চিমবঙ্গের একটা জায়গায় এখনো টিকে আছে, মুর্শিদাবাদ এবং মালদা জেলায়। এই দুটি জেলায় মুসলিম ভোটারের সংখ্যা বেশি। এখানে কংগ্রেসের একটা ঐতিহ্যগত ভোট ব্যাংক আছে। 2026 সালে মুর্শিদাবাদ ও মালদহে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কংগ্রেস হয়তো 4টা থেকে 6টা আসন পেতে পারে। এই সংখ্যা কিন্তু একেবারেই বড় নয়, কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যথেষ্টই। এরপরে আসি বন্ধুরা তৃণমূলের কিছু হিসাব নিয়ে। তৃণমূলের পক্ষে কাজ করছে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রাস্তাঘাট উন্নয়ন, এই সরাসরি সুবিধার রাজনীতি। মমতার ব্যক্তিগত জনপ্রিয়তা, সংখ্যালঘু ভোটের একত্রিত সমর্থন, বুথ স্তরে শক্তিশালী সাংগঠনিক শক্তির উপস্থিতি। এই শক্তির ভিত্তিতে তৃণমূল 195 থেকে 205টা আসন অনায়াসে পেয়ে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে পারে। এরপরে আসছি বিজেপির হিসেবে। বিজেপির বিরুদ্ধে যাচ্ছে গণ আন্দোলনের অনুপস্থিতি, সাংগঠনিক দুর্বলতা, ভেতরের কোন্দল, হিন্দুত্বের রাজনীতির উল্টো প্রতিক্রিয়া। বিজেপি সম্ভবত 65 থেকে 85টি আসন পাবে, প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু টিকে থাকবে, কিন্তু সরকার গড়তে একেবারেই ব্যর্থ হবে। এরপরে আসি বন্ধুরা বাম কংগ্রেসের একটু হিসেব নিয়ে। বামেরা 2টি থেকে 3টি এবং কংগ্রেস 4 থেকে 6টি আসন পেতে পারে। সংখ্যায় কম, কিন্তু অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট। পুলিশ প্রশাসনের মধ্যেও একটা পরিবর্তনের প্রত্যাশা ছিল, সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র বিদ্রোহের অনুভূতি ছিল। 2026 সালেও কি সেই পরিস্থিতি আছে? মাঠ পর্যায়ে প্রতিবেদন বলছে একেবারেই নেই। পুলিশ প্রশাসনে সরকারি বিরোধী বিদ্রোহের কোনো লক্ষণই নেই। আম জনতার মধ্যে 2011 সালের মতো তীব্র পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে না। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগকে কিন্তু অনেকে ক্ষুব্ধ হয়েছে। রাজনৈতিক হিংসা, নির্বাচনী হিংসার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বারবার এসেছে। বিরোধীদের জায়গা কমে যাওয়া, গণতান্ত্রিক স্থান সংকুচিত হওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো গুরুত্বহীন একেবারেই নয়, এগুলো একটি অংশের মানুষকে কিন্তু তৃণমূল থেকে দূরে সরিয়ে রাখছে। কিন্তু প্রশ্ন হলো সেই মানুষরা কি বিকল্প হিসেবে বিজেপি বা বামকে বেছে নেবেন, নাকি ভোট দেওয়া থেকেই বিরত থাকবেন? পশ্চিমবঙ্গের রাজনীতি বুঝতে হলে শুধু আসন সংখ্যা দেখলে হবে না, বুঝতে হবে মানুষের অনুভূতি, মানুষের সেন্টিমেন্ট। এই রাজ্যের মানুষ একটা নির্দিষ্ট ধরনের রাজনীতি চেনে, যেখানে নেতা সরাসরি মানুষের কাছে পৌঁছান, যেখানে সুবিধা সরাসরি হাতে আসে, যেখানে একটা পরিচিত মুখের উপর ভরসা করা যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এই সংজ্ঞার মধ্যে কিন্তু ফিট করেন, তার প্রকল্পগুলো এই সংজ্ঞার মধ্যেও ফিট করে। বিজেপি এখনো সেই জায়গাটায় পৌঁছতেই পারেনি, কিন্তু ইতিহাসে একটা শিক্ষা আছে, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। বামফ্রন্টও ভাবেনি যে 34 বছরের পরে তাদেরকেও হারতে হবে, তৃণমূলকেও একদিন প্রশ্নের মুখে কিন্তু অবশ্যই পড়তে হবে। সেটা 2026 সাল কিনা সেটা আজকের হিসেবে মনে হচ্ছে না, কিন্তু দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক দুর্বলতা আর গণতান্ত্রিক স্থান সংকুচিত হওয়ার যে প্রশ্ন উঠেছে, সেগুলো কিন্তু ভবিষ্যতের জন্য একটা সতর্ক বার্তা। তাহলে বন্ধুরা, সব মিলিয়ে ঠিক কি দাঁড়াচ্ছে? এক্সিট পোলের তামাশায় বিভ্রান্ত হবেন না, সেগুলো মিডিয়ার ব্যবসায়িক প্রতিযোগিতার ফসল, সত্যিকারের বিশ্লেষণ নয়। আসল বিশ্লেষণ বলছে পশ্চিমবঙ্গে এখন পরিবর্তনের সেই তীব্রতার হাওয়া নেই যা 2011 সালে ছিল। তৃণমূলের কল্যাণমূলক প্রকল্পগুলো মানুষকে ধরে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা একটা বড় ফ্যাক্টর। বিজেপির সাংগঠনিক দুর্বলতা এবং গণ আন্দোলনের অনুপস্থিতি তাদেরকে পিছিয়ে রাখছে। তৃণমূলের প্রত্যাবর্তন এটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু মনে রাখবেন, গণতন্ত্রের শেষ কথা জনগণই বলেন। ভোটের আগের রাতে হিসেব সবসময় মেলে না, তাই সজাগ থাকুন, সচেতন থাকুন এবং সবচেয়ে জরুরি, ভোটটা দেন, কারণ আপনার ভোটই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে, কোনো এক্সিট পোল নয়। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।